খুব এই জেনারেশনটা কেমন যেন একটু উইয়ার্ড। আমাদের সময় আমরা যেরকম ছিলাম, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমাদের যেরকম স্ট্রং বন্ডিং ছিল বা যেরকম একটা কানেকশন ছিল, এখনকার এই জেনারেশন কেমনই যেন একটু ইমোশনলেস, নিজের দুনিয়ায় ব্যস্ত, নিজের দুনিয়ার বাইরে আসলে আর কোনো কিছু কোনো মানুষ এক্সিস্ট করে, এরা আসলে কেন যেন সেই জিনিসটাকে খুব একটা পাত্তা দিতে চায় না। আই ডোন্ট নো হোয়াই এরা এরকমভাবে কেন বেড়ে উঠছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই যে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনের যে গ্যাপ, বা প্রতিটা জেনারেশনে আমরা যদি 80-র দশকের কিছু লোককে জিজ্ঞাসা করি, তারা বলবে 90-এর দশকে যারা জন্ম নিয়েছেন সব কয়টা বিপদে গেছে, বা 90s কিড যারা আছেন তাদের মতে 20s কিডরা আসলে পুরোপুরি গল্লায় গিয়েছে, অথবা 20s কিড যারা আছেন তারা বলবে যে এই যে জেনজি বা লাস্ট যে জেনারেশনটা, এরা আসলে কেমন যদি একটু উদ্ভট আচরণ করে। আসলে এই যে জেনারেশনের যেই অভিযোগ প্রিভিয়াস জেনারেশন পরের জেনারেশনকে ব্লেম করছে, এই জেনারেশনের গ্যাপটা সেই শুরু থেকে চলে এসছে। এই গ্যাপটার মাঝে কি আসলে একটা জেনারেশনের ডেভেলপমেন্ট আছে নাকি গোল্লায় যাওয়া আছে? আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকে। সো ধরি 90s 80sকে কম্বাইন্ড করে একটা জেনারেশন ধরলাম। তাদের কাছে মনে হয় যে তাদের শৈশবটা ছিল খেলার মাঠে, তারা ফিজিক্যালি অনেক স্ট্রং ছিল, মেন্টালি অনেক স্ট্রং ছিল, তাদের ফ্যামিলির সাথে তাদের বন্ডিংটা অনেক বেশি স্ট্রং ছিল, এবং তারা মাঠে ঘাটে সময় দিত। তাদের বন্ধু বান্ধবের মধ্যে যে আন্তরিকতা বা সহমর্মিতার জায়গা ছিল, এইটা আসলে 2000 বা জেনজি এদের মধ্যে এই জিনিসটা তুলনামূলক কম। বিষয়টা ফেলে দেওয়ার মতো না, অভিযোগটা মোটেও অগ্রাহ্য করার মতো কিছু না। কিন্তু আসলে বিষয়টা কেন হলো একটু যদি গভীরভাবে অ্যানালাইজ করি, পরিবর্তন বিষয়টা দুটো কারণে হয়। একটা বৈশ্বিক পরিবর্তন, যেটা আপনার পুরো বিশ্বে হচ্ছে, দ্যাট মিনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হতে পারে, আইটি সেক্টরের ডেভেলপমেন্ট হতে পারে। সো এই টাইপের কিছু ডেভেলপমেন্ট থাকবে যেটা পুরো ওয়ার্ল্ডে হওয়ার কারণে আপনার একটা জেনারেশন অ্যাডাপ্ট করবে, এটাই স্বাভাবিক। এটা একটা সুস্থ পরিবর্তন, এবং এই পরিবর্তনটাকে আমরা অবশ্যই উন্নয়নের একটা পার্ট বলতে পারি, বা এটা একটা ডেভেলপমেন্টের পার্ট বলতে পারি। কেননা 90s কিড বা 80s কিড, আপনি হাতে মোবাইল ফোন পাননি, আপনার মধ্যে সেই কমিউনিকেশন স্কিলটা ছিল না, বা আপনি হয়তো ইনস্ট্যান্ট অনেক প্রোডাক্টিভ কিছু করতে পারেননি, কিন্তু এই জেনারেশনের হাতে সেই সুযোগটা আছে। তারা মুঠোফোন দিয়ে অনেক টাইপের প্রোডাক্টিভ কাজকর্ম করছে, কিন্তু এই প্রোডাক্টিভিটির মাঝখানেও পুরো বিষয়টা কিন্তু প্রোডাক্টিভিটিতে থাকছে না। এখানে মোবাইলের প্রতি এডিকশনের বিষয়টা আসছে, গেমিং এডিকশনের বিষয়টা আসছে, ইভেন অল্প বয়সে অ্যাডাল্ট সাইটের এডিকশনের বিষয়টা আসছে, এবং যে জিনিসটা একদম মেসিভ আকারে একটা প্রবলেম হিসাবে দেখা দিয়েছে সেটা অনলাইন জুয়া। সো এই জিনিসগুলো আসলে কিভাবে অ্যাডাপ্ট হইল? গ্লোবাল যদি পরিবর্তন বলি, গ্লোবাল ডেভেলপমেন্টের কারণে হ্যাঁ আমরা মুঠোফোন পেয়েছি, সেই ডেভেলপমেন্টটা আমাদের জন্য একটা পজিটিভ চেঞ্জ নিয়ে এসেছে, কিন্তু বাকি জিনিসগুলোর জন্য আসলে একুরেট ওয়েতে কে দায়ী? বা এই যে 90s বা 80s কিড যারা মাঠে খেলাধুলা করেছে, তাদের বন্ধু বান্ধবের সাথে তাদের একটা আন্তরিক সম্পর্ক ছিল, তাদের এবং এই বিংশ এবং একবিংশ শতাব্দীর ছেলেপেলেদের মধ্যে এই গ্যাপটা আসলে কোথায়? গ্যাপটা আমি বলি, একটা বড় বাবু আছে, একটা অদৃশ্য শব্দ আছে, সেই শব্দটা কানে ভেসে আসে, এবং আসলে এই শব্দটার ভ্যালিডিটি কতটুকু আছে কতটুকু নেই সেই জিনিসটা মেজার না করেই একটা জেনারেশন পুরোপুরি সেই শব্দটাকে ফলো করার চেষ্টা করে, এবং ফলো করার পরে যেটা হয়, তারা নিজেদের বাচ্চা কাচ্চাকে একটা অন্ধকার জগতের দিকে ঠেলে দিচ্ছে। কিভাবে একটু গভীরভাবে আলোচনা করি। বিষয়টা হলো 90 বা 80-র দশকে যারা জন্ম নিয়েছে, তারা যেটা হয়েছে, যখন তারা হাঁটতে শিখেছে তারা মাঠে দৌড়ে গিয়েছে, হাতে একটা বেড ছিল, বেড না থাকলে কাঠের দণ্ড ছিল, বিকেলে একটা ফিক্সড সময় ছিল 3টা থেকে 4টা, যে 3টা থেকে 4টার মধ্যে প্রতিটা বাড়ি থেকে প্রতিটা ছেলে মাঠের মধ্যে গিয়ে উপস্থিত হচ্ছে, এবং তারা মাঠে খেলাধুলা করছে। সেই সন্ধ্যা গড়িয়ে রাত মাঠে খেলাধুলা করছে তো করছেই। বন্ধের দিনে শুক্রবার বা রবিবার যেদিনই বন্ধ থাক, তারা সেই সকালে ভোরবেলা যাচ্ছে, মাঠ দখল করতেছে, ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে, হাডুডু খেলছে। যখন দুপুর হয়, এই দুপুরবেলা তারা পুকুরে বা নদীতে গিয়ে গোসল করছে। সো তাদের যে ফিজিক্যাল স্ট্রেংথ, তাদের যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, এটা অবশ্যই ভালো। কিন্তু এই যে একটা অদৃশ্য আওয়াজের কথা বলছিলাম, অদৃশ্য আওয়াজটা আসলো কি, আপনার বাচ্চাকে ফার্স্ট হতে হবে, আপনার বাচ্চাকে ক্লাসে টপ করতে হবে।
বিষয়টা হলো যে একটা ক্লাস 1, 2, 3 এর বাচ্চা যে মাত্র তার হাতে খড়ি, যে মাত্রই শিখছে, যার মাত্র এডুকেশন লাইফ শুরু হলো, এই জায়গাতে রেস্টটা পুরোপুরি অপ্রয়োজনীয় ছিল। বড় বড় স্কুলগুলা, বড় বড় প্রতিষ্ঠানগুলা ভর্তি পরীক্ষার নামে শুরু করলো এক অসুস্থ প্রতিযোগিতা, যে এই স্কুলে ভর্তি হইতে হইলে 5,000 জন পরীক্ষা দিবে, 200 জন চান্স পাবে। এবং এই যে এই আওয়াজটা, যে অমুক স্কুলে চান্স না পাইলে আপনার বাচ্চার ভবিষ্যৎ অন্ধকার, এই একটা আওয়াজ পুরো একটা জেনারেশনকে পুরো পরিবর্তন করে দিল। কেননা প্রতিটা গার্ডিয়ানের মাথায় ক্লাস 2 এর বাচ্চাটাকে 5টা টিউশন দিবে, 4টা কোচিং করাবে, এই টেনশন ঢুকে গেল। একটা পুরো জেনারেশনের মাথায় ঢুকে গেল যে তাদের বাচ্চাকে অমুক স্কুলে ভর্তি করাতে হলে বাচ্চাকে 5টা টিউশন দিতে হবে এবং 2-4টা কোচিং দিতে হবে। এবং তারা সেটাই করলো। তারা বাচ্চা কাচ্চাকে মাঠে যাওয়া থেকে বিরত করলো এবং বাচ্চা কাচ্চাকে একরকম প্রেশারাইজ করলো যে তুই যদি সারাদিন মাঠে খেলিস, তোর ভবিষ্যৎ অন্ধকার। আসলে ভবিষ্যৎ অন্ধকার বা আলো করতে গিয়ে আপনি কিন্তু আপনার বাচ্চার যে ফিজিক্যাল গ্রোথ, প্রপার ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সেই জায়গাটা থেকে বঞ্চিত করছেন। এবং এই যে অদৃশ্য আওয়াজ, এই আওয়াজটা দিল কারা? বড় বাবুরা, রাইট? এবং দেখেন বড় বাবুরা কিন্তু প্রতিটা জায়গায় দোকান খুলে বসেছে। আপনার বাচ্চা খেলার মাঠ থেকে বাসায় ঢুকলো, আপনার বাচ্চা ব্যস্ত হয়ে গেল, যান্ত্রিক একটা জীবন যাপন করা শুরু করলো। এবং এই জায়গায় যেটা হইলো, বড় বাবুদের পকেটে কারি টাকা ঢুকতে শুরু করলো। কেননা সচল হলো তাদের কোচিং ব্যবসা, সচল হলো তাদের স্কুলের শিক্ষকতার ব্যবসা। শিক্ষা একটি পণ্যে রূপান্তর হওয়া শুরু করলো। আপনি আপনার বাচ্চাকে যে দৌড়ের মধ্যে নিয়ে এসছেন, যে রেসের মধ্যে নিয়ে এসছেন, এই রেসের কোচরা কি পরিমাণ অর্থ উপার্জন করছে, এবং এই যে বড়বাবুদের যে একটা শিক্ষাকে বাণিজ্যিকরণের একটা পরিকল্পনা এবং এটা বাস্তবায়ন, প্রায় কয়েক হাজার কোটি টাকার একটা মার্কেট এক্সপান্ড হয়ে গেল। এবং শুধু এতটুকুই না, বড়বাবুদের একাংশ তো কোচিং বা শিক্ষা ব্যবসা করছেই, রাইট? বড়বাবুদের আরেকটা অংশ কি করলো? এই যে খেলার মাঠগুলো থেকে ছেলেগুলো যখন কোচিংমুখী হলো, স্কুলমুখী হলো, সারাটা দিন স্কুল কলেজের পিছনে দৌড়ানো শুরু করলো, এই মাঠগুলোতে তারা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করা শুরু করলো। আমি দিনাজপুরের বাসিন্দা, সো আমি আমার দিনাজপুরের আমার শৈশব থেকে যেটা আমি বলতে পারি, যে আমার বাসার পাশে বড় একটা মাঠ ছিল, যে মাঠে আমি প্রতিনিয়ত খেলতাম। এবং আমি আমার শৈশবে মূলত চুজ করতাম যে আজকে আমরা কি মসজিদের মাঠে খেলবো, নাকি অমুক মাঠে খেলবো, নাকি মাদ্রাসার মাঠে খেলবো। মাঠ ছিল 4 থেকে 5টা। এই 4 থেকে 5টা আমরা চুজ করতাম কোন দিন কোন মাঠে খেলা যায়। এবং যেটা হলো, এই পড়াশোনার অসুস্থ প্রতিযোগিতার মধ্যে এই বড়বাবুরা এই মাঠগুলো দখল করে নিল। দখল করার পরে তারা মূলত ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের একটা নতুন যুগ নিয়ে আসলো। এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়ার পরে যেটা হলো, যে আমি যেখানে থাকছি মূলত জায়গাটা থাকার অনুপযোগী হয়ে গেল পুরোপুরি। সেখানে গড়ে উঠলো মিল কারখানা, গড়ে উঠলো ফ্যাক্টরির অসম্ভব রকম বাজে সাউন্ড। ফ্যাক্টরি থেকে বা মিল কারখানা থেকে আসতে শুরু করলো বড় বড় ছাইয়ের টুকরা। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের আড়ালে অসংখ্য মানুষ 2 টাকার কর্মক্ষেত্র পাচ্ছে ঠিকই, কিন্তু তাদের জীবনের ঝুঁকি বাড়ছে কয়েক হাজার গুণ। তাতে কি, বড়বাবুদের তো ব্যবসা হচ্ছে, তাই না? বড়বাবুদের ইন্ডাস্ট্রি দিন দিন ফুলে ফেপে অনেক বড় হয়ে গেল। ততদিনে যেটা হলো, এই যে একটা জেনারেশন, যে বাচ্চাগুলো এরা খেলার মাঠ ভুলে গেল। এই যে সকালবেলা উঠে 10-12টা বন্ধু একসাথে হওয়া, সেই দুপুর পর্যন্ত একসাথে দৌড়াদৌড়ি, মাঠে খেলাধুলা, নদীতে গোসল, এই শৈশবটা পুরোপুরি হারিয়ে গেল। পুরো দোষটাই কি তাহলে ওই জেনারেশনের, যে কিনা খেলার মাঠ পেল না, যাকে কিনা আপনি প্রেশারাইজ করে স্কুলে পাঠালেন, কোচিংয়ে পাঠালেন, তার শৈশবটাকে আপনি ম্যানিপুলেট করলেন, তাকে যখন আপনি বলছেন যে তারা পুরোপুরি বিপথে গিয়েছে, বিষয়টা কি সত্যি লজিক্যাল? একটু যদি আমরা বুকে হাত দিয়ে চিন্তা করি, বিষয়টা মোটেও লজিক্যাল না। যদি আপনার বাবা আপনাকে মাঠ থেকে টেনে নিয়ে আসতো, হয়তো আপনার ফিজিক্যাল স্ট্রেংথ এমন থাকতো না। আজকে আপনি 80 বছর বয়সে যতটুকু সুস্থ আছেন, যতটুকু মানসিক বা শারীরিকভাবে আপনি ফিট, আপনার বাচ্চা এতটা ফিট না, রাইট?
কেননা আপনার বাবা আপনার মা আপনাকে স্কুল কলেজের অসুস্থ প্রতিযোগিতার মধ্যে ঠেলে দেয়নি। এখন একটা বিষয় আমি বলি, স্কুল কলেজ কোচিং বা ভালো স্কুলে ভর্তি হওয়া এই বিষয়টাকে আমি ডিমোরালাইজ করি না কোনোভাবেই, বা এই জিনিসটাকে আমি কোনোভাবেই অনুৎসাহিত করছি না। আমি কোনোভাবেই এটাকে সাপোর্ট করি না যে ভালো স্কুলে ভর্তি হওয়া যাবে না বা ভালো স্কুলে ভর্তি হওয়াটা ক্রাইম, বিষয়টা এমন না। বাট একটা বাচ্চার ভালো একটা স্কুল যেমন প্রয়োজন, ভালো একটা শৈশবও প্রয়োজন। তার ফিজিক্যাল গ্রোথ, মেন্টাল গ্রোথ, এডুকেশনাল গ্রোথ একইভাবে জিনিসটা বাড়া উচিত। কোনোটাকে এত বেশি প্রায়োরিটি দিলেন যে বাকিগুলো এনশিওর হলো না, জিনিসটা মোটেও ভালো হবে না। আমি জাস্ট এতটুকুই বলছি। মোবাইলের এডিকশনের বিষয় আসি এবার। যখন আপনি বড়বাবুদের হাতে খেলার মাঠগুলো দিয়ে দিলেন, যখন তারা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের নামে পুরো মাঠ দখল করে ফেললো, যখন আপনার বাসার পাশে খেলার মাঠ নেই, যখন আপনার বাচ্চাটা স্কুল কলেজের ফাঁকে 1 থেকে 2 ঘন্টা সময় পাচ্ছে, এবং এই সময়টা তো আপনারও খেলার মতো সময় নেই, তার এই বাচ্চাটার হাতে করার মতো কোনো অপশন থাকে না। এবং খুব স্বভাবতই যদি আমরা অস্বীকার না করি, বাচ্চার হাতে আসলে প্রথম যে মোবাইলের হাতে খড়ি সেটা আমাদের হাত দিয়েই হয়, রাইট? তো আমরা কোনো কাজে ব্যস্ত, বাবু তুমি একটু মোবাইল দেখো, আমরা এই কাজটা শেষ করি। বাবা একটু কাজ করছি, বাবা অফিসের কাজ করছি, বাবা বিজনেসের কাজ করছি, বাবা তুমি একটু ওই ঘরে গিয়ে ফোন দেখো, হ্যাঁ 5 মিনিট দেখো বাবা। কিন্তু বিষয়টা 5 মিনিটে সীমাবদ্ধ থাকে না। মোবাইলটা ব্রেইনের মধ্যে যখন একটা রিলস দেখছে, অনেকগুলো কালারফুল রিলস, এই সাউন্ডটা, এই কালার ভেরিয়েশনটা তাকে বাজেভাবে অ্যাট্রাক্ট করছে। এবং এই অ্যাট্রাকশনটা ওর কাছে খুব, মানে আমি 90s কিড, আমার কাছে খেলার মাঠ যেভাবে আমাকে টানতো, খেলার মাঠ আমাকে যেভাবে আকৃষ্ট করেছিল, তাকে সেমভাবে মোবাইলটা আকৃষ্ট করছে, সেই কার্টুন চ্যানেল আকৃষ্ট করছে। এবং এই যে বড়বাবুদের বিজনেস, এই যে আপনার 90-এর দশকে 80-র দশকে কি হতো, পুলিশ যারা নিজের বাসা থেকে 10-20 টাকা নিয়ে আসতো, বাঁশবাগানে লুকিয়ে লুকিয়ে তাস খেলতো, এদেরকে পুলিশ রেড দিয়ে তুলে নিয়ে যেত। কিন্তু আজকে একটা জেনারেশন হাজার হাজার কোটি টাকা এই যে অনলাইন জুয়ায় হারিয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে। খুব অল্প বয়সে অনলাইন জুয়ার সাইটগুলো এত বেশি অ্যাভেলেবেল হয়েছে, এবং এটার বিরুদ্ধে, এটাকে দমন করার জন্য আসলে সরকার কোনো কার্যকরী পদক্ষেপই নিচ্ছে না। একটা বাচ্চার হাতে আপনি যখন একটা ফোন দিবেন, সে যখন কার্টুন দেখবে, কার্টুন দেখতে দেখতে এর মাঝখানে যদি অ্যাডাল্ট কোনো এড চলে আসে, এটার দায়ভার আসলে আপনি কাকে দিবেন? একটা বাচ্চার হাতে ফোন, তার হাতে জুয়ার সাইটের এড চলে আসছে, এই দায়ভার অবশ্যই বাচ্চাটার নয়। এটা নিয়ন্ত্রণের দায়িত্ব পুরোপুরি আমাদের সরকারের, পুরোপুরি আমাদের প্রশাসনের। সো এই যে বৈশ্বিক পরিবর্তনের সাথে যে আপনার হাতে ধরা ম্যানিপুলেট করে একটা জেনারেশনকে ঠেলে দেয়া একটা অসুস্থ চর্চার দিকে, এবং এই চর্চাটাতে তারা যখন অভ্যস্ত হয়ে যাচ্ছে, তখন আমরা খুব মজা নিয়ে বলছি, ইস কি অসুস্থ একটা জেনারেশন। যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনার কাছে 80 বা 90-এর দশকে যারা ছিল তারা বেশি ভালো, নাকি 20-21 শতাব্দীর যারা আছেন তারা বেশি ভালো দক্ষতা বা লাইফস্টাইলের দিক থেকে, আমি অবশ্যই বলবো 80 বা 90-এর দশকে যারা ছিল। কেন? একটু আমার ব্যক্তিগত অভিমত জাহির করি। কেননা 80-90-এর দশকে দক্ষ কৃষক ছিল, মানুষের হাতে বা কাঁধে এই পরিমাণ শক্তি ছিল, তারা 80-90 কেজির বড় বড় বস্তা ঘাড়ের মধ্যে নিয়ে অনেকটা রাস্তা যেতে পারত। তারা ক্লান্ত হতো না, তারা নিজের পেশি শক্তি দিয়ে মাঠে ধান ফলাতো, তাদের মধ্যে ভালো শিক্ষক ছিল, তাদের মধ্যে ভালো নেতা ছিল। যদি আমরা অভিনয় জগতেও দেখি, তখনকার যে নায়করা ছিল তারা মূলত ছিল যুগান্তকারী। শিক্ষা, সংস্কৃতি, কৃষি, প্রতিটা ক্ষেত্রেই মানুষজন তুখোড় ছিল এবং তাদের পারফরমেন্স খুবই ভালো ছিল। সেই তুলনায় যদি আমি বলি, হয়তোবা শিক্ষার জায়গাটাতে ডেভেলপমেন্ট কিছুটা হয়েছে সময়ের বিবর্তনে, কিন্তু যদি আমরা কৃষি ক্ষেত্রে বলি, কৃষি কাজ করার মানুষ আজকে আমরা একরকম পাই না, পেশি শক্তি খাটানোর মানুষ একরকম আমরা পাই না বললেই চলে। বা আমাদের আসলে এই জেনারেশনটার শরীরে সেই পরিমাণ শক্তি আদত আছে কিনা, বিষয়টা সত্যি মানে বড় একটা প্রশ্নের কারণ হয়ে দাঁড়ায়। এবং সাংস্কৃতিক অঙ্গনে মেধাবী
মেধাবী অভিনেতা গায়ক এর বড় একটা সংকট তৈরি হয়ে গিয়েছে। যাক, আমি মনে করি যে এখন যারা বাবা মা হচ্ছেন তারা তাদের চিন্তায় পরিবর্তন নিয়ে আসবেন। যারা নতুন বাবা মা হচ্ছেন তারা অবশ্যই জিনিসটা মাথায় রাখবেন যে এডুকেশনাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট, প্রতিটা জিনিস যেন আপনার বাচ্চা প্রপার ওয়েতে পায়। তার মধ্যে সেলফ কনফিডেন্স গ্রো করে সে প্রতিটা কাজ যেন আত্মবিশ্বাসের সাথে করতে পারে এবং তার শারীরিক গ্রোথ, মানসিক গ্রোথ সব কিছু যেন সমানভাবে আগায়। শুধুমাত্র ভালো কলেজ স্কুলের আশায় আপনি এই পরিমাণ প্রেশারাইজ করলেন বাচ্চাকে, যার কারণে সে মোটামুটি অসুস্থ বোধ করা শুরু করলো এবং সে মোবাইলের একটা অসুস্থ আসক্তিতে জড়িয়ে গেল, এমন যেন না হয়। পরবর্তী জেনারেশন ভালো হবে না খারাপ হবে পুরোটা আমাদের হাতে। সো পরবর্তী জেনারেশনকে গালি দেওয়ার প্রস্তুতি না নিয়ে এই জেনারেশনটাকে সুস্থভাবে গড়ে তোলার প্রত্যয়ে আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই। এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।